সবাইকে শুভেচ্ছা। আজকের এই বিশ্লেষণে আমরা ইংরেজি গ্রামারের এমন 5টি জরুরি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো একসাথে ভালোভাবে বুঝলে পুরো গ্রামারের ভিত্তিটাই কিন্তু একদম শক্ত হয়ে যায়। বিশেষ করে এসএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য এটা খুবই কাজের। কিন্তু প্রশ্ন হল গ্রামারের এই 5টা জটিল বিষয়কে একসাথে খুব কম সময়ে কিভাবে আয়ত্তে আনা সম্ভব ভাবছেন তো? আজকের আলোচনা কিন্তু ঠিক এই সমস্যারই একটা সহজ সমাধান দেবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আমাদের আজকের রোড ম্যাপটা কি। এই 5টি বিষয়কে আমরা এক এক করে সহজে বুঝে নেব। তো সবার প্রথমে আমরা শুরু করছি একেবারে বেসিক দিয়ে, একটা ভার্বের সঠিক রূপ বেছে নেওয়া। দেখুন, কোনো উদাহরণে যাওয়ার আগে এই 5টা মৌলিক কৌশল কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। যে কোনো বাক্যে ভার্বের সঠিক ফর্ম বসানোর জন্য এগুলোকে বলতে পারেন আপনার মূল হাতিয়ার। এই স্লাইডটা কিন্তু খুব মজার। জাস্ট খেয়াল করে দেখুন, নাও বা রিসেন্টলির মতো ছোট্ট একটা শব্দ কিভাবে পুরো ভার্বের চেহারাটাই পাল্টে দিচ্ছে। যেমন ধরুন, নাও আছে মানেই এটা বর্তমান অবস্থা, তাই না? সো উত্তরটা হলো ইজ। আবার দেখুন, রিসেন্টলি মানে কি? মানে হলো কাজটা অতীতে হয়ে গেছে, তাই এখানে বসেছে অকার্ড। কি সহজ, তাই না? আচ্ছা, ভার্বের ফর্ম তো বোঝা গেল। চলুন এবার ন্যারেটিভ স্টাইল বা স্পিচে যাই। আর মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আগের টপিকে শেখা ভার্বের নিয়মগুলো দারুণভাবে কাজে লাগবে। ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে হলে মূলত কয়েকটা জিনিস পাল্টাতে হয়। চলুন এক এক করে দেখে ফেলি সেগুলো কি কি। আর এই উদাহরণ দুটো দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, প্রথম বাক্যে প্রশ্নটা কিভাবে একটা সাধারণ স্টেটমেন্ট হয়ে গেল, আর ইজ হয়ে গেল ওয়াজ। আর দ্বিতীয়টায় দেখুন, ক্যারিড ছিল সিম্পল পাস্ট, সেটা আরও এক ধাপ অতীতে গিয়ে হয়ে গেল পাস্ট পারফেক্ট, মানে হ্যাড ক্যারিড। এটাই হলো মূল খেলা। এরপর আসছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, বাক্যের অর্থ একই থাকবে কিন্তু তার রূপটা বদলে যাবে। আর বিশ্বাস করুন, এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের আগের শেখা ভার্বের নিয়ম আর ন্যারেশনের নিয়ম দুটোই কাজে লাগবে। সবকিছু কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। ব্যাপারটা দেখুন, অর্থ কিন্তু একটুও বদলায়নি। আমরা শুধু হ্যাঁবোধক বাক্যকে না বোধক করেছি। কিভাবে? হয় একটা বিপরীত শব্দ ব্যবহার করে, যেমন ফরেনের জায়গায় নট নেটিভ বসিয়েছি, অথবা পুরো গঠনটাই পাল্টে দিয়েছি, যেমন অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড দ্যান ব্যবহার করেছি। এই টেবিলটা হলো একটা কুইক রেফারেন্সের মতো। এই যেমন ধরুন, কোনো বাক্যকে প্রশ্ন বানাতে হলে অক্সিলারি ভার্বটাকে যে সামনে আনতে হয়, এই নিয়মটা মনে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এবার আসছি এমন একটা টপিকে যেটা শুধু আমাদের গ্রামারের জ্ঞানই না, বরং আমাদের যুক্তিবোধকেও পরীক্ষা করে। সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস। এই যে দেখুন, একটা খুব কমন উদাহরণ, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। এরপর কি হতে পারে? এখানে আসল ব্যাপারটা হলো বাক্যের প্রথম অংশই ঠিক করে দেয় পরের অংশটা কেমন হবে। যেহেতু শুরুটা হ্যাড আই দিয়ে, একটা কাল্পনিক অতীত দিয়ে, তাই পরের অংশে উড ফ্লাই ব্যবহার করতেই হবে। এটাই নিয়ম। চলুন আরেকটা দেখা যাক। এটাও কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের উপর চলে। এখানে মূল সূত্রটা কি বলুন তো? মূল সূত্রটা হল লেস্ট শব্দটা। এই শব্দটা দেখলেই মাথায় রাখতে হবে যে পরের অংশে শুড বা মাইট বসবে, ব্যাস, আর কিছু না। আর সবশেষে আমরা দেখব ট্যাগ কোয়েশ্চেন্স। এটাকে বলতে পারেন এতক্ষণ যা যা শিখলাম তার একটা ছোট্ট ফাইনাল পরীক্ষা। এর নিয়মগুলো খুব সোজা কিন্তু খুব নির্দিষ্ট। বাক্যটা পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, আর বাক্য নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ, একদম উল্টো। তো বলুন তো, এই বাক্যটার শেষে কি বসবে? নোবডি বিলিভস আ চিট। এরপর এখানেই আসল মজাটা। নোবডি শব্দটা নিজেই কিন্তু বাক্যটাকে নেগেটিভ করে দিয়েছে, তাই ট্যাগটা হতে হবে পজিটিভ। আর নোবডি যেহেতু অনেকজনকে বোঝায়, তাই প্রোনাউন হবে দে। সো উত্তরটা হলো ডু দে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই 5টা টপিক আসলে কিভাবে একসুতে বাঁধা। দেখুন, রাইট ফর্ম অফ ভার্বস হলো একদম ফাউন্ডেশন। সেটার উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে ন্যারেশন আর ট্রান্সফরমেশন। আবার একটা বাক্যকে ঠিকঠাক শেষ করতে বা তার সাথে ট্যাগ জুড়তেও কিন্তু সেই একই ফাউন্ডেশন, টেন্স আর সেন্টেন্স স্ট্রাকচারের ধারণা পরিষ্কার থাকা লাগে। তাই এগুলোকে আলাদা করে না দেখে একসাথে প্র্যাকটিস করলেই কিন্তু সেরা রেজাল্টটা পাওয়া যায়। তাহলে এই 5টি দারুণ টপিকের মধ্যে কোনটা দিয়ে অনুশীলনটা শুরু করা যায়, সেই পরিকল্পনাটা আজই করে ফেলা যাক, কি বলেন?